হাই ফ্রেন্ডস, এসআইআরের শুনানি পর্বের শেষ লগ্নে চলে এসেছি আমরা। তো এই মুহূর্তে এই শেষ মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসছে, সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে জেনে নেব। সবার প্রথম, যে 13টি নথি কমিশন বলেছিল, সেই 13টি নথির বাইরে নথি জমা দিলেই নাম বাদ যাবে। এবং বাবা মায়ের সঙ্গে সম্পর্ক তাহলে কিভাবে প্রমাণ হবে? এই যে কমিশনের নির্দেশ, এই যে 13টি নথির বাইরে নথি জমা দিলেই নাম বাদ যাবে, তো এ নিয়ে কিন্তু সমস্যায় এই মুহূর্তে লক্ষ লক্ষ ভোটার এবং আতঙ্কিতও রয়েছেন। বিএলওরা শেষ পর্বে এসেও তাদের আতঙ্ক ছাড়ছে না। তার কারণ, তাদের আবার অ্যাপে নতুন একটি আপডেট এসছে, যে শুনানি পর্বের যে ছবি এবং নথি আপলোড করার বিষয়। তাহলে যে ইআরও এবং এইআরওরা এতদিন কি করছিল, যে তারা কি তাহলে কোনো কিছু নথি আপলোড করেনি, সেই বিএলওদেরকেই করতে হবে আবার নতুন করে, নাকি তা নিয়ে কিন্তু তারাও রীতিমতো সমস্যার মধ্যে আছেন। কারণ হচ্ছে এই নতুন আপডেট এসছে ওদের অ্যাপে, বিএলও অ্যাপে। আপনারা জানেন যে বিএলও অ্যাপ সেই প্রথম থেকে শুরু করে এখনও পর্যন্ত কয়েকবার আপডেট এসছে নতুন নতুন বিষয়ে। তো যেগুলো কিন্তু আগে থেকে বিএলওদেরকে ইনফর্মও করা হয়নি এই বিষয়টা, যে এখন তারা কি করবেন সেটা নিয়েও তারা সমস্যায় পড়েছেন। কমিশনের এই খামখেয়ালি আর আরও কিন্তু হয়রানির শিকার হতে হবে ভোটারদের, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। গতকাল শুক্রবার আপনারা জানেন যে তারা নির্বাচন কমিশন নিজেরা একটা বৈঠক করেছেন, এবং সেই বৈঠকের পরে সমস্ত জায়গায়, সমস্ত জেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, তাদের যে কাজ, সেই কাজে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। এবং এছাড়াও পুরোপুরি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাকেই নির্দেশ দেওয়া হয়েছে আজ, অর্থাৎ 31শে জানুয়ারি 2026 শনিবার, আজকে বিকেলের মধ্যে সমস্ত নোটিশ জেনারেট করে দিতে হবে। যে সমস্ত নোটিশ এখনও জেনারেট হয়নি তাদের নোটিশ জেনারেট করতে হবে। এবং আগামীকাল, অর্থাৎ যে 1 ফেব্রুয়ারি রবিবার, সেই রবিবারের মধ্যে কিন্তু বিকাল 5টার মধ্যে সমস্ত ভোটাররা যেন তাদের নোটিশ পেয়ে যায়। এবং টোটাল প্রক্রিয়া আগামী 7 দিনের মধ্যে, অর্থাৎ ফেব্রুয়ারির 7 তারিখের মধ্যে, যে পূর্ব নির্ধারিত সময় বলা ছিল, সেই 7 তারিখের মধ্যেই কিন্তু শেষ করতে হবে। কারণ 14 তারিখে এই যে ভোটার লিস্ট, সেটা প্রকাশ হবে। তো এই মর্মে কিন্তু নির্দেশ দিয়েছে কমিশনের। এই যে খামখেয়ালি আর হয়রানির, এটার কিন্তু আরও হয়রানির শিকার হবে বলেই মনে করা হচ্ছে। তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণ করতে হবে এখন থেকে কমিশনের নির্ধারিত তাহলে 13টি নথি। এছাড়া কোনো নথি ভোটারদের থেকে নেওয়া চলবে না। এখানেই শেষ কথা নয়, ভোটারদের ভোগান্তি বাড়িয়ে কমিশন জানিয়ে দিয়েছে, ইতিমধ্যে যেসব ভোটার শুনানিতে ওই 13টির বাইরে অন্য নথি জমা দিয়েছেন, তাদেরও নাম তালিকা থেকে বাদ দিতে হবে। আর এটাই কিন্তু সবচেয়ে উদ্বেগের কারণ। কারণ কমিশন যেভাবে বাবা মায়ের নামের বানানে ভুল ধরছে এবং সন্দেহজনক হিসাবে করছে, তাতে লক্ষ লক্ষ ভোটারকে এই যে আতঙ্ক, সেই আতঙ্কে কিন্তু বা এই বিষয়ের মধ্যে কিন্তু তারা পড়ছে, এবং তাদের আতঙ্কের কারণ কিন্তু যথেষ্ট রয়েছে। কমিশনের তৈরি করা ছকে এনুমারেশন ফর্মে উল্লেখিত ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের আত্মীয়, তা প্রমাণে নির্ধারিত 13টি নথি যথেষ্ট নয়। ফলে কোনো ব্যক্তি 13টি নথির একটি জমা দিলেও প্রমাণ করা সম্ভব নয় এনুমারেশন ফর্মে উল্লেখিত ব্যক্তি তার বাবা অথবা মা, যেমনটা হয়েছে নদিয়ার বাসিন্দা সঙ্গীতা ব্যানার্জির ক্ষেত্রে। এমনটা হয়েছে যে 2002 সালের ভোটার তালিকায় তার বাবার নাম লেখা রয়েছে দিলীপ ব্যানার্জি, কিন্তু 2025 সালের ভোটার তালিকায় সেটাই হয়ে গিয়েছে দিলীপ কুমার ব্যানার্জি। তাই তিনি সন্দেহজনক ভোটার হিসাবে শুনানির ডাক পেয়েছিলেন এবং কমিশন নির্ধারিত মাধ্যমিকের সার্টিফিকেট ও জন্ম শংসাপত্র জমা দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে তার জমা দেওয়া ওই দুটি নথিতেই বাবার নাম দিলীপ কুমার ব্যানার্জি। এখন কিভাবে এই নথিতে কিভাবে প্রমাণ হবে যে ওই দুই ব্যক্তি একই লোক? সেই কারণে কমিশনের এই যে নির্দেশ, এরপর ভোটারদের হয়রানির আশঙ্কা আরও বাড়তে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। শুধু তাই নয়, কমিশন নির্ধারিত নথি নেই, অথচ 2002 সালের তালিকায় থাকা ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের বাবা মা, তা প্রমাণেও অনেক আদালতের হলফনামা
তারপরে শিক্ষা সংসদ থেকে প্রাপ্ত অষ্টম শ্রেণী পাশের মতো নথিও জমা দিয়েছেন। এখন কমিশনের এই নথির যে ফতেয়া যেটা দিয়েছে যে এইগুলোই দিতে হবে, তাদের কিন্তু নাম বাদ চলে যাবে বলেই মনে করা হচ্ছে। আরও উদ্বেগের বিষয় হলো, এর আগে সন্দেহজনক ভোটারদের ক্ষেত্রে নথি সংগ্রহের ব্যাপারে এইআরওদের কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি কমিশন। আর এইআরওদের একাধিক সংগঠনের তরফে এ ব্যাপারে একাধিক চিঠি পাঠানো হলেও কমিশন কোনো উত্তর দেয়নি বলে অভিযোগ। এসআইআর নির্দেশিকা জারি করার সময় যে নথি জমা দেওয়ার কথা বলা হয়েছিল তা আনম্যাপড ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য ধরে শুনানির কাজ করছেন এইআরওরা। কিন্তু খসড়া তালিকা প্রকাশের কয়েক সপ্তাহ আগে একটি রহস্যজনক এআই সফটওয়্যার কাজে লাগিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি চিহ্নিত করে কমিশন। সেক্ষেত্রেও কিন্তু ওই 13টি নথিই প্রযোজ্য। এমন লিখিত নির্দেশিকা তাদের দেওয়া হয়নি বলেই অভিযোগ করছে এইআরওরা। ফলে সাধারণ ভোটারকে কেন বারবার কমিশনের খামখেয়ালিপনার শিকার হতে হবে, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। তো ব্যাপার হচ্ছে যেটা এই মুহূর্তে দাঁড়াচ্ছে, যে যে প্রমাণের কথা বলা হয়েছিল, যে প্রমাণ দেখাতে হবে, সেটা কিন্তু মূলত যাদের 2002 সালের সঙ্গে কোনো লিঙ্ক নেই, অর্থাৎ আনম্যাপড, যাদেরকে ম্যাপিং করা যায়নি, তাদের জন্যই এই নথিগুলো, যে 13টি নথির কথা বলা হচ্ছে। কিন্তু যারা ম্যাপড, অর্থাৎ ম্যাপিং করা গেছে কিন্তু সন্দেহজনক কোনো কোনো কারণে, এটা কমিশনের ভাষায় সন্দেহজনক, বিষয়টা একেবারেই নয় যে বাবার নাম দিলীপ ব্যানার্জি থেকে দিলীপ কুমার ব্যানার্জি হয়েছে তাতে খুব বেশি সন্দেহজনক, এটা একেবারেই নয়। এটা যেহেতু এই সমস্ত এআই সফটওয়্যার ব্যবহার করছে, তো সেই জন্য একটা কুমারের অনেক পার্থক্য করে দিতে পারে, বা একটা এ বা ই এরকম নামে স্পেলিংয়ের মিস্টেকের ক্ষেত্রেও কিন্তু অনেক তফাৎ ঘটতে পারে। কিন্তু এইগুলো যে একটা বিরাট সন্দেহজনক বিষয়, এটা কিন্তু বাস্তবে কখনোই নয়, সবাই জানে সেটা। কারণ এই যে নির্বাচন কমিশনের যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের স্পেলিং কীরকম হয় সেটা আপামর জনসাধারণের বুঝতে আর বাকি নেই, যে কীরকম ভোটার কার্ডের স্পেলিং থাকে, ছিল এতদিন। বা নির্বাচন কমিশন থেকে যে নতুন ভোটার কার্ডগুলো হয় সেগুলোতে কী ধরনের কী করা হয়, লিঙ্গ কার লিঙ্গ কাকে দেওয়া হয়, সবাই জানে সেটা। তো যাই হোক, তো এইটা নিয়ে কিন্তু বেশি দূর কিছু এগোনো যাবে না। নির্বাচন কমিশন যেটা করছে, তো সেটা ওই জাস্ট সফটওয়্যারের মাধ্যমে করছে, কিন্তু ফাইনাল ভোটার লিস্ট থেকে যদি এই সমস্ত কারণে কোনো ভোটারের নাম বাদ যায়, সেক্ষেত্রে এ নিয়ে কিন্তু বৃহত্তর বিষয় সামনে আসবে এবং ব্যাপারটা আদালত পর্যন্ত গড়াতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ এই সমস্ত কারণের জন্য 2002 সালের যার বাবা মার ভোট দিয়েছেন বা দাদু দিদি বা ভোট দিয়েছেন, তাদের হচ্ছে ছেলে মেয়েদেরকে, নাতি নাতনিদেরকে যদি বাদ দিয়ে দেওয়া হয় ভোটার লিস্ট থেকে, তো সেটা কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের পর্যায়ে বা এর পর্যায়ে যেতে পারে, মানে আমি বলতে চাইছি আইনি পর্যায়ে কিন্তু যেতে পারে, এমনটাই মনে করছে সবাই। কারণ এই যে নামের বানানের জন্য যদি কারোর হচ্ছে নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে যায়, এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি, তো সেটা কিন্তু সবাই সহজে মেনে নেবে না। এটা আগামী দিনে কী হয় সেদিকে তো আমি নজর রাখছি, আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।